জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনেকগুলো বিষয় নিয়ে এখন কথা হচ্ছে, কোটা সংস্কারকারীদের আন্দোলন এবং তার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং অনেক রকম হিসাবে অনেক ধরনের হিসাব আছে, কিন্তু অন্তত 200 জনের বেশি মানুষ যে মারা গেছেন তাতে আর কারো কোনো দ্বিমত নেই। কারো হিসাবে এই সংখ্যাটি তার কয়েক গুণ পর্যন্ত হতে পারে। জানের পাশাপাশি মালেরও ক্ষতি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যেও দেখা গিয়েছে অনেক ধরনের ধ্বংসযোগ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় এত প্রাণহানির জন্য সরকারের ক্ষমা চাওয়া উচিত কিনা। শতকরা 97% দর্শক বলেছেন যে হ্যাঁ ক্ষমা চাওয়া উচিত, শতকরা 3% দর্শক বলেছেন ক্ষমা চাওয়া উচিত না। 170,000 দর্শক, অর্থাৎ 1,70,000 দর্শক ভোট দিয়েছেন। 1,70,000 দর্শক আমাদের আর কখনো কোনো বিষয়ে ভোট দেননি, এটি সবচেয়ে বেশি নাম্বার আমাদের মধ্যে। 1,70,000-এর মধ্যে শতকরা 97, 1,70,000 মানে একটা অনলাইন জরিপে এটা একটা বড় নাম্বার। আমি একটু জাস্টিস চৌধুরীর কাছে আসতে চাই। জাস্টিস চৌধুরী, আপনি বলেছেন যে পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দিই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে অনেক মিডিয়া সেখানে ছিল। আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনা আন্দোলনকে? সেখানে কোনো সেটা স্বাধীনতার পরে, আমি ইদানিং কালে, হ্যাঁ স্বাধীনতার পরে, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা আন্দোলন অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের সেই রায়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেজন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি, আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গেটে স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবস করতে হয় নাই কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে। আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ গিয়েছে চেম্বার জজ আদালতে। 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই। এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু
because of the other intention. না শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো অ্যাপিলই করতো না। আপিল করে প্রমাণ আপিল করেছে যে তো চাপে পড়ে, জাস্টিস চৌধুরী আপিল চাপে পড়ে করেছে। না তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট। এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট না, হ্যাঁ 2 মিনিট। তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে, আমি আপনি দুজনই দেখেছি, হাইকোর্টে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে আমি আপনি দুজনই দেখেছি। হ্যাঁ কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপি ভাষা আপনি চেম্বারে স্টপ করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন। হাইকোর্টে না, চেম্বার স্টপ করার চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হলো। সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো। আপনি আমাকে আগে বলেন যে আপনি এটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাঈদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির, এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। শিবির আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন 2 জন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানটাই খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা দৃষ্টি, মোটেও না। শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না। এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে আপনি মনে করেন পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা সবই দেখতে পাবো। উনি তো তদন্ত করবেন না, উনি সরকারি লোকই উনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং উনি আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল, এবং পুলিশ যেটি করেছে, পুলিশ যেটি করেছে এটি ঠিক, এই জন্য না পুলিশ না, আমি জেনারেলি বলছি,
পুরো প্রেক্ষিতে বলছি যে যখন এরা রাস্তাঘাট শুরুটাই রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই গুলি করে না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং এই পরিস্থিতি উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে। আপনার কাছে মনে হয় না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে? আপনার মনে হয় না? না, এটা মোটেও মানে এই উস্কানি দিয়েছে। আপনি দেখেন জাসির চৌধুরী, আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা। যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তুমি কি আমি কে, তারপরে আরো আরো বলেছে যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, এই কথাগুলো যারা বলেছে তারা তো সশিক, হ্যাঁ বলেছে, এটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এখানে এই কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার বুঝতে পেরেছে যে এইসব লোকেরা। বিচারপতি চৌধুরী, আমার একটু বোঝার জন্য যে তাইলে দেখা যাচ্ছে যে সরকার প্রথম থেকেই কোটা বাতিলের পক্ষে ছিল, মানে এবং আন্দোলনকারীরা যা চেয়েছিল তাই চেয়েছে, প্রমাণিত, এটা প্রমাণিত এবং ডকুমেন্টেড। তারপর তাই বলছে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন, তাদের বক্তব্য খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা অ্যাপিলেট ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই তো আমরা দেখবো। এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি। আপনি কিন্তু একটা ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড। আপনি কি দেখছেন যে অ্যাপিলেট ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা গেছে আন্দোলনের চতুর্থ দিনের মাথায়, অন্তত 25 জন মানুষ মারা যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন সেই কাগজ তৈরি করা হয়েছে। না শোনো, আপনাকে ডেটটা বলেন, আমি মিলাই দেখি। প্রথম দিনে এই ঘটনা ঘটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলে ফেলল যে 2 জন লোক মারা গেছে, যেটি একেবারে নেহায়েত একটা মিথ্যাচার জনিত সন্ত্রাসী ছিল। আপনি আমাকে একটু টাইমলাইনটা বলবেন, সরকার কবে এই কেভিয়েটটা তৈরি করছিল অ্যাপিলেট ডিভিশনে দেওয়ার জন্য যে আমরা কোটা চাই না? এই কেভিয়েট তৈরি করেছে সেই হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথে। এই মুহূর্তে আমাকে দেখতে হবে। হ্যাঁ, সাথে হাইকোর্টের রায় হওয়ার সাথে তারা কেভিয়েট দিয়েছে। হ্যাঁ, এই প্রথম দিন এবং সেদিনই কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছে। আমি আদালতের রায় নিয়ে আসবো। অ্যাপিলেট ডিভিশনে গেছে। আমরা তো এখানে ওবায়দুল কাদের সাহেব হাইকোর্টে যায়নি, বা অন্য কেউ যায়নি।